নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভার স্পিকার পদ নিয়ে যুদ্ধ। ডেপুটি স্পিকার চেয়ে না পেয়ে পাল্টা মনোনয়ন দিল ইন্ডিয়া জোট। এবার ওম বিড়লা বনাম কে সুরেশ। শেষ মুহূর্তে বিরোধীরা পাল্টা প্রার্থী দেওয়ায় ভারতের ইতিহাসে প্রথমবার বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে চলেছে। প্রোটেম স্পিকার নিয়ে সংঘাতের পর এবার স্পিকার নির্বাচনেও সহমত হলো না সরকার ও বিরোধীরা। সংসদের ঐতিহ্য অনুযায়ী সরকার এবং বিরোধী পক্ষের সহমতের উপরেই স্পিকার নির্বাচিত হন, কিন্তু এবার তা হচ্ছে না। এবার স্পিকার পদে সরাসরি লড়াই শাসক বিরোধীদের মধ্যে। বুধবারই স্পিকার পদে নির্বাচন, তার আগে আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে এনডিএ এবং ইন্ডিয়া জোট। স্পিকার পদে এনডিএ ব্লক প্রার্থী ওম বিড়লা, যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। 2019 সালে লোকসভার 17তম স্পিকার। স্পিকার পদে ইন্ডিয়া ব্লক প্রার্থী কে সুরেশ, যিনি 8 বারের কংগ্রেস সাংসদ। কে সুরেশ কেরলের দলিত নেতা। Time they have not given us. At that time they said you are not a recognized opposition. That's why you are not eligible for deputy speaker and LOP. Now we have a number. We have a number. Congress has 100 MPs, so we are eligible for deputy speaker also and LOP also. স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে মঙ্গলবার ফোনে কথা হয় মল্লিকার্জুন খার্গে এবং রাজনাথ সিং এর মধ্যে। মনে করা হচ্ছিল এই কথোপকথনে হয়তো রফা সূত্র মিলবে। ডেপুটি স্পিকারের পদটি দাবি করে বিরোধীরা, তাতে রাজি হয়নি এনডিএ সরকার। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जाता है। तो नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं। ऐसे शर्तों के आधार पर कि किसी एक पर्टिकुलर व्यक्ति या पर्टिकुलर पक्ष का ही उपाध्यक्ष हो, वो लोकसभा की कोई परंपरा में नहीं। সব মিলিয়ে লোকসভার স্পিকার পদ নিয়ে ধুন্ধুমার। বুধবার নজিরবিহীন ভোটাভুটি। এই মুহূর্তে লোকসভায় বিরোধীদের আসন 234, এনডিএর 282। মুখোমুখি ওম বিড়লা এবং কে সুরেশ। রাজধানীতে জমজমাট শাসক বিরোধীর স্পিকার যুদ্ধ। কলকাতা টিভি। বিহারের কুদ্রা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা। ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ। 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ। 15 জন বাঙালি পর্যটকের ওপর হামলার অভিযোগ। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ উঠছে। গুরুতর আহত 6 জন। ঘটনায় বিহার পুলিশের আটক করা হয়েছে এক অভিযুক্তকে। সংরক্ষিত কামরায় যাত্রীদের উপরে হামলার অভিযোগ। সংরক্ষিত আসনে বসতে না দেওয়ার অপরাধে মারধর। ঋষিকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতীদের তাণ্ডব। জানা গেছে সোমবার রাত 8টা সাড়ে 8টা নাগাদ ট্রেনটি বিহারের কুদ্রা স্টেশন দিয়ে যাওয়ার সময় কয়েকজন S9 কামরায় উঠে পড়েন। বিনা টিকিটে ট্রেনে উঠে জোর করে জায়গা দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাতে আপত্তি জানান অন্যান্য যাত্রীরা। কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, পরবর্তী স্টেশন আসতেই সেখানে উঠে পড়ে একদল বহিরাগত। S9 কামরার যাত্রীদের ওপর চড়াও হন প্রায় 100 জন দুষ্কৃতী। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে 2টো ফোন চুরি করে নিয়ে গেছে। আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে। এই যে এদিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে। 2টো ফোন নিয়ে গেছে, এই যে খোলা, আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। ঘাড়ে এখান দিয়ে সব চোট আঘাত এখান দিয়ে। দুষ্কৃতীদের মধ্যে কেউ হকি স্টিক তো কেউ আবার বেল্ট, বন্দুক দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় 15 জন বাঙালি পর্যটক আহত হন, যার মধ্যে গুরুতর আহত 6 জন। কারো মাথা ফেটেছে, কারো হাত পায়ে চোট লেগেছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় অন্যান্য যাত্রীদের মধ্যেও। এটা ইস্টার্ন রেলওয়ে জুরিসডিকশনে নয়, যেটা
ঘটনাটা যদি বলতে পারে ওটা ইস্ট হাজিপুর ডিভিশনের সিপিআরই বলতে পারবে কি ঘটনা ঘটেছে। আমি যেটুকু প্রাথমিকভাবে একটু খবর পেয়েছি সেটা হলো কিছু পরীক্ষার্থী উঠেছিল, তারা দুষ্কৃতী নয়, যাই হোক এইটুকুই আমি খবর পেয়েছি এবং একটা এফআইআর লজ হয়েছে। হামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাওড়ায় পৌঁছে এ বিষয়ে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা। ফের একবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন উঠছে রেলের সুরক্ষাটা কোথায়? দুন এক্সপ্রেসের মতন একটা গুরুত্বপূর্ণ ট্রেনে যাত্রীরা সুরক্ষাভাবে রিজার্ভেশন টিকিট করা সত্ত্বেও তাদের মারধর খেতে হলো। এই নিয়ে উঠছে রেলের প্রশ্ন। রেল এই নিয়ে কি ব্যবস্থা না সেটাই দেখার। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর ধমকের পরই নড়ে চড়ে বসল প্রশাসন। ফুটপাতের বেআইনি দখল রুখতে ময়দানে বিধাননগর, রাজারহাট, গোপালপুর পুরসভা। শহর থেকে জেলা তৎপর পুরো প্রশাসন। 24 ঘন্টা কাটতে না কাটতেই শুরু হয়েছে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান। সল্লেক আমার লজ্জা লাগছে। সোমবার হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই অ্যাকশনে বিধাননগর পুরসভা। পুলিশ বাহিনী বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে রাস্তায় পুরসভার আধিকারিকরা। বেআইনি দখলদারি নিয়ে হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। ধমক খেতেই অ্যাকশন মোডে বিধাননগর পুরসভা। বেআইনি দোকান সরাতে তোড়জোড়। বিধাননগর দক্ষিণ থানার 16 নম্বর ট্যাঙ্ক লাগোয়া কেবি ব্লকের ফুটপাথ সরেজমিনে খতিয়ে দেখে বিধাননগর পুলিশ। ফুটপাথ থেকে ঝুপড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো আধিকারিকদের। সল্টলেকের সেক্টর 5-এ দীর্ঘদিন ধরেই ফুটপাথ দখল করা নিয়ে অভিযোগ আসছিল। ফুটপাথ দখল করেই অফিস পাড়ায় গজিয়ে উঠেছে সারি সারি খাবারের দোকান। ওইসব দোকানগুলোকেও দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়। সল্টলেক বিধাননগরের পাশাপাশি রাজারহাটেও বেআইনি দখল সরানোর অভিযান। রাস্তার ওপর বেআইনি দোকান ও ভ্যান সরানোর নির্দেশ দেওয়া হয়। 5 জনকে আটকও করা হয়। শহর কলকাতাতেও একই ছবি। ফুটপাথ জবরদখল, যেখানে সেখানে ঝুপড়ি জানিয়ে সোমবারের বৈঠকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এমনকি অন্যতম ব্যস্ত হাসপাতাল, এসএসকেএম চত্বর এবং গড়িয়াহাট বাজারেও বেআইনি দোকান সরানোর অভিযানে নামে কলকাতা পুলিশ। শহরের পাশাপাশি কোচবিহার সহ একাধিক জেলায় ফুটপাথ দখলমুক্ত করতে উদ্যোগী প্রশাসন। কলকাতা টিভি। আমাদের বাদ দিয়ে কেন হাসিনার সঙ্গে গঙ্গা তিস্তার জলবন্টন নিয়ে আলোচনা? প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ছাড়া এই আলোচনা কেন? কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফারাক্কার বিধায়ক মুসিমুল ইসলাম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে গঙ্গা জলবন্টন চুক্তি নবীকরণ এবং তিস্তার জল ভাগাভাগি প্রশ্নে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং গঙ্গার জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তিতে তীব্র আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন মমতা। তিনি লিখেছেন, বাংলার মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ করা হবে না। প্রশ্ন উঠছে, গঙ্গার জলবন্টন চুক্তি কি রাজ্য ও কেন্দ্রের মধ্যে নতুন সংঘাতের জন্ম দিচ্ছে? পাশাপাশি তিস্তার জলবন্টন চুক্তিতে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক কি অটুট থাকবে? রাজ্যের অভিযোগ, জল চুক্তি সম্পর্কিত রাজ্যের বকেয়া টাকা এখনো দেয়নি কেন্দ্র। এই আবহে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের ওপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের জমি অধিগ্রহণের ফলে মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর, ফারাক্কা, ধুলিয়ানের শামশেরগঞ্জ, সুতি 1, সুতি 2-এর বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙনের কবলে পড়েছে। তা সত্ত্বেও কেন্দ্র ভাঙন কবলিত এলাকার মানুষজনের জন্য কোনো পদক্ষেপই করেনি। প্রায় 30 কোটি টাকা রাজ্য সরকার দিলেও নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ায় লক এবং ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষের যাতায়াতের জন্য যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না। গঙ্গার জলবন্টন নিয়ে 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালে। এই আবহে শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে ব্রাত্য মুখ্যমন্ত্রী। তা নিয়েই ক্ষুব্ধ মমতার চিঠি প্রধানমন্ত্রীকে। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন মার্কশিটও। তবে হাওড়া পুরসভার ভোট নিয়ে এখনও জটিলতা কাটেনি। প্রশাসনকে দিয়েই চলছে পুরসভার যাবতীয় কাজ। তবে জট কাটিয়ে তৈরি হবে পুরো বোর্ড, উঠছে প্রশ্ন।
কলকাতা সহ বাকি 4 পুরসভার সঙ্গে বাকি থাকা সব ছোট মাঝারি শহরের পুরভোট শেষ হয়েছে আগেই। সবার প্রথমে মেয়াদ উত্তীর্ণ হলেও ভোটের তালিকায় লাস্ট বয়। প্রাচীন এই শহরের মানুষ আবার কবে পাবে নিজেদের পুরভোট, সেই প্রশ্ন আজও অধরা। 2013 সালে শেষ পুর নির্বাচনে যে পুরো বোর্ড তৈরি হয়েছিল 2018 সালের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হয়। এরই মাঝে 2015 সালে হাওড়া পুর নিগমের সঙ্গে সংযুক্ত করা হয় বালি পুরসভাকে। হাওড়া পুর নিগমের ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বেড়ে দাঁড়ায় 66। পরবর্তীকালে আবার বালি পুরসভাকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্বিন্যাস করে বাড়ানো হয় হাওড়া পুর নিগম ও বালি পুরসভার ওয়ার্ডের সংখ্যা। এরই মাঝে ঘোষণা হয় কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া পুর নিগমের নির্বাচন হবে। জটিলতা সৃষ্টি তখনই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় পুরবিলে সই না করায় স্থগিত হয়ে যায় হাওড়ার পুরভোট। বেঁধে যায় রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল সরাসরি জানতে চান হাওড়া পুর নিগমের সঙ্গে বালি পুরসভাকে কেন যুক্ত করা হয়েছিল, আবার কেনই বা পরে তাকে বিচ্ছিন্ন করা হলো। পুরবোর্ড ছাড়াই প্রশাসক বসিয়ে চলছে হাওড়া পুর নিগমের কাজকর্ম। নেই কোনো নির্বাচিত পুর প্রতিনিধি বা কাউন্সিলর। এখনো পুনর্নির্বাচন কার্যত বিষ বাও জলে। ওয়ার্ড পুনর্বিন্যাস সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও বিরোধী দলকে না জানিয়েই করা হয়েছে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় সিপিআইএম ও বিজেপি। সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। এখন দলমত নির্বিশেষে সবাই চাইছেন হাওড়া পুরসভার দ্রুত নির্বাচন। এই সুদীর্ঘ দিন ধরে হাওড়াবাসী যেভাবে বঞ্চিত হচ্ছে পুরো পরিষেবা থেকে, সেটা অকল্পনীয়। এখানে যে কি জট আটকে আছে, সে জট না রাজ্যপাল নিজে উদ্যোগী হচ্ছেন সমাধান করতে, বা আমাদের এই রাজ্য থেকেও কি উদ্যোগ সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে পড়ে হাওড়াবাসী আজকে নাজেহাল হয়ে গেছে। হ্যাঁ, এটা কি চলছে? এটা কি সার্কাস চলছে নাকি? হ্যাঁ, এখানে কি মানুষ থাকে না? আজকে আপনি বালিকে হাওড়া মিউনিসিপ্যালিটির সঙ্গে এক করে নিলেন, ট্যাক্সটা বাড়িয়ে দিলেন, ট্যাক্সের পয়সাগুলো নিয়ে নিলেন, আবার বলছেন কি না উন্নত পরিষেবা দেবো বলে আমরা পয়সা নিয়েছি। উন্নত পরিষেবা দেননি, তার মানে আপনি স্বীকার করে নিলেন, বালি আলাদা করে দিলেন, পয়সাগুলো ফেরত দিয়েছেন। বর্তমান সময়ে যে তৃণমূল সরকার হাওড়া আর তুগলকি কাণ্ড চালাচ্ছে, একবার জুড়ে দেওয়া হলো বালির সঙ্গে, আবার তারপরে বলছে এখন ভাই না একসঙ্গে থাকবে না, আলাদা। এই ব্যাপারে আমরা ইলেকশনের জন্যে কেসও করেছিলাম, আমাদের শঙ্কর মৈত্রকে কেস করা হয়েছিল কোর্টেরই, তখনও অর্ডার হয়েছিল যে তাড়াতাড়ি ভোট করতে হবে। সে তাড়াতাড়ি কোর্টেরও তাদেরও রায়ের কোনো মান সম্মান রাখেনি। এ বিষয়ে মন্ত্রী অরূপ রায় জানান, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার মিনিস্টারের সঙ্গে তার ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। হাওড়া পুরসভার নির্বাচন দ্রুতই ঘোষণা হবে। আমার মনে হয় অবিলম্বে ইলেকশন করে ভালো ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটু বিশেষ নজর দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিকে তাদের টিকিট দেওয়া, তাদেরকে আনা, নিয়ে এসে কাজ করানো, এবং কায়েমি স্বার্থটা না দেখে মানুষের স্বার্থটা বড় করে দেখতে হবে। তবুও হাওড়ার মানুষের প্রশ্ন, কবে হবে পুরো ভোট? হাওড়া শহরবাসী কবেই বা পাবে নির্বাচিত জনপ্রতিনিধি, সেটাই এখন দেখার। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মিনাখায় ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর জন্য পুলিশের সঙ্গে কথা বললেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াল। পাথর প্রতিমায় আক্রান্ত বিজেপি কর্মী দম্পতির ঘর ছাড়া পুলিশ প্রশাসনের অভিযোগ দায়ের করেছেন তিনি। ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখার বামনপুকুর এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা ঘরছাড়া। অভিযোগ, বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। এই সমস্ত বিজেপি কর্মীদের পাশে থাকার জন্য এবং ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মিনাখা থানায় আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াল। এলাকার বিজেপি কর্মীদের কিভাবে বাড়িতে ফেরানো যায় তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিজেপি নেত্রী। ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনায়। পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধরনগরে বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। থানায় অভিযোগ জানানোর পর এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় দম্পতিকে। এরপর পুলিশের উপস্থিতিতে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ দম্পতির। ঘটনার পর থেকে আতঙ্কিত পরিবার বর্তমানে জয়নগর এলাকায় বাড়ি ভাড়া করে আছেন। ডিআইজি, সুন্দরবনের পুলিশ সুপার, কাকদ্বীপের এসডিপিওকে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই দম্পতি। অভিযোগের তালিকায় গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি চন্দন পণ্ডিত ও সিভিক ভলান্টিয়ার তাপস মাইতির নামও রয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির নিশানায় তৃণমূল কংগ্রেস।
অভিযোগ অস্বীকার পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার। সুন্দরবন পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, পাথর প্রতিমা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। পরিবারের মুখে ভাত তুলে দিতে একসময় মাঠে নেমে চাষ করেছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এবারের লোকসভা ভোটে তৃণমূলের মাস্টার স্ট্রোক ছিল গ্রামের মেয়ে মিতালি। সুপ্রিমোর মুখে মুখ তিনি রেখেছেন, পার্লামেন্টে নতুন সাংসদের সঙ্গে পৌঁছে গিয়েছেন মিতালিও। ব্যস্ততার ফাঁকে তিনি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন, দেখুন প্রতিবেদন। নিজের এলাকাকে হাতের তালুর মতো চেনেন মিতালি বাগ। ছোট থেকে যে মাটিতে বড় হয়েছেন তিনি, সেই মাটি থেকেই তাকে প্রার্থী হিসেবে বেছেছিলেন তৃণমূল নেত্রী। নেত্রীর ভরসা রাখতে দিনরাত এক করে ভোটের প্রচার করেছেন মিতালি, যার ফল ভোটে জয় পাওয়া। লোকসভা ভোটে জিতে দলের বাকি সাংসদদের সঙ্গে দিল্লি পৌঁছেছেন আরামবাগের ভূমিকন্যা মিতালি বাগ। সংসদ ভবনে হাজার ক্যামেরার সামনে স্বল্প লাজুক মনে হলেও আমাদের প্রতিনিধির সামনে ধরা দিলেন লড়াকু মিতালি বাগ। 2010 সাল থেকে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত মিতালি। 2013 সাল থেকে পঞ্চায়েত স্তরে ভোটের লড়াই শুরু। 2024-এ সেই মিতালি লোকসভা ভোটে তৃণমূলের বাজি হয়ে উঠেছিলেন। বাজি জিতেওছেন তিনি। দিল্লির লালবাড়িতে বাংলার মানুষের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াতে তৈরি মিতালি। রাজনীতির কারণেই 2016 সালে বাবাকে হারিয়েছেন মিতালি বাগ। তারপর থেকে মাই মিতালির সঙ্গী। মেয়ের ভোটের প্রচার থেকে শুরু করে মনোনয়ন পেশ, জয়ের সেলিব্রেশন থেকে দিল্লি, মিতালির পাশে তার মা রয়েছেন সবসময়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো আদর্শের পথ, আরেকদিকে মায়ের শেখানো মূল্যবোধ, দুইয়ের মিশেলে সংসদে মানুষের দাবি দাওয়া আদায় করে নিতে একেবারে তৈরি আরামবাগের ভূমিকন্যা মিতালি বাগ। দিল্লি থেকে বাংলার জন্য যে দাবি, যে ন্যায্য দাবি, সেই দাবি আদায় করা, আর দিল্লি থেকে আরামবাগ লোকসভার মানুষের জন্য তিনি কাজ করবেন। পরিবার সাপোর্ট তার সাথে রয়েছে। তো মিতালি বাগ এখন মানুষের জন্যই এগিয়ে যেতে চায়। দিল্লি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। দক্ষিণ 24 পরগনার নামখানার ঈশ্বরীপুর গ্রামের যাতায়াতের রাস্তার বেহাল নদী বাঁধের পথ। জীবনের ঝুঁকি নিয়ে সারা বছর ওই বেহাল নদী বাঁধ দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। সরকারি রাস্তা না থাকায় তাদের ক্ষোভ দীর্ঘদিনের। নামখানার নারায়ণপুর পঞ্চায়েতের ঈশ্বরীপুর গ্রাম। জানলে অবাক হতে হয়, বর্তমানে গ্রামটির দৈর্ঘ্য মেরে কেটে 5.5 কিলোমিটার। গ্রামে মোট 320টি পরিবারের বসবাস। সর্বসাকুল্যে জনসংখ্যা 1,500-এর কাছাকাছি। মূল ভূখণ্ডের সঙ্গে ঈশ্বরীপুর যুক্ত থাকা সত্ত্বেও গোটা গ্রামে একটিও সরকারি রাস্তা না থাকায় একরকম বিচ্ছিন্ন দ্বীপেই বাস করছেন বাসিন্দারা। যাতায়াতের একটি মাত্র রাস্তাটিও একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ভাঙছে। দিনের পর দিন নদী বাঁধ আরো সরু হয়ে যাচ্ছে। বাড়িতে একমাত্র নৌকো থাকলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব, না হলে অসুস্থ মানুষ থেকে হবু মা সকলেরই ভরসা দোলনা। ভাঙা সরু রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সও এই গ্রামে ঢুকতে পারে না। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার গ্রামের হাল ফেরাতে বহু প্রশাসনিক দপ্তরে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি আজও। যদিও গ্রামের মানুষদের সমস্যার কথা স্বীকার করে তার সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরেও বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাদের মতো জীবনযাপন করছেন ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দারা। কবে সমস্যা থেকে মুক্তি পাবে এই গ্রাম? কিভাবেই বা ফিরবে গ্রামের হাল? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে ঈশ্বরীপুর। নামখানা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। কোথাও প্রকৃতির রোষ, কোথাও মানুষের অনিয়ন্ত্রিত কার্যাবলী, দুয়ের জেরে বিপর্যস্ত জনজীবন। পুরুলিয়ায় গত বর্ষায় কাঁসাই নদীর জলের তোড়ে বসে গিয়েছিল সেতুর এক অংশ। ভাঙা সেই সেতু দিয়েই পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। অন্যদিকে নাগাড়ে বৃষ্টিতে আলিপুরদুয়ারের ফাগুডোবা নদীর পাড় ভেঙে নদী গ্রাসে ঘরবাড়ি একেবারে তলিয়ে গিয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রশাসন। পুরুলিয়ার জঙ্গলমহল পার্শ্ববর্তী আরশা থেকে কাঁসাই নদীর উপরের বেলডি সেতু দিয়ে সহজেই পৌঁছানো যায় পুরুলিয়া শহরে। স্থানীয় সূত্রের খবর, গত বর্ষায় কাঁসাই নদীর জলের তোড়ে বসে গেছে এই সেতুর একাংশ। তারপর থেকে ক্রমশই বিপজ্জনক হচ্ছে কাঁসাইয়ের ওপর দিয়ে পারাপার। সেতুর মাঝে গর্ত, সেতুর রেলিংয়ে ফাটল, পিলারে ধরেছে চির। স্থানীয়রা বলছেন, যে কোনো সময় পুরো সেতু বসে গিয়ে বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে।
আরশার সেতু দিয়ে পারাপার না করলে ঘুরপথে প্রায় 40 কিলোমিটার অতিক্রম করতে হবে। তাই সময় বাঁচাতে নিত্য দরকারি হোক বা বিপদে আপদে কাঁসাইয়ের ওপরের ওই বিপজ্জনক সেতু দিয়ে দিনরাত ছুটছে 4 চাকা গাড়ি, পণ্যবাহী পিকআপ ভ্যান। প্রাণ হাতে করে স্থানীয়রা নদী পারাপারে বাধ্য হচ্ছেন তখন সেতু নিয়ে রাজনৈতিক তরজায় নেমেছে দুই প্রধান রাজনৈতিক দল। একনাগাড়ে বৃষ্টিতে জল বেড়েছে আলিপুরদুয়ারের ফাগুডুবা নদীর। ভুটান পাহাড়ের অবিরাম বৃষ্টির জেরে ফাগুডুবার বাড়তি জল আতঙ্ক বাড়িয়েছে কালচিনির আটিয়াবাড়ি চা বাগানের 9 নম্বর লাইনে প্রায় 150 জন শ্রমিক পরিবারের। গত কয়েকদিনের নদী ভাঙনে আতঙ্কিত তারা। চোখের সামনে ভেসে যেতে দেখেছেন জমি জিরে। বাগানে কাজ করে বহু কষ্টে তৈরি ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। পুরুলিয়া এবং আলিপুরদুয়ার দুই জায়গাতেই প্রশাসনিক ঔদাসীন্যের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কবে হুঁশ ফেরে প্রশাসনের তাই এখন দেখার। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্ত। এবার ঋষিকেশের সঙ্গে দেখুন নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।